কমলা দেবী তার স্বামী মদন বাবু, এক ছেলে সুধীর এবং বৌমা স্বপ্নাকে নিয়ে এক ছোট্ট গ্রামে বাস করে। তাদের বাড়িতে কেবলমাত্র একজনই রোজগারি ছিল, আর যেটা ছিল কমলা দেবীর একমাত্র ছেলে সুধীর। সুধীর যে কিনা এক মুদিখানার দোকানে কাজ করত, আর সেখান থেকে সে যা টাকা মাহিনা পেত তাই দিয়ে তাদের সংসার চলতো। এভাবেই তাদের বেশ হাসি খুশি দিন কেটে যেত। আর দেখতে দেখতে হঠাৎ করে বর্ষাকাল চলে আসে, আর সারাদিন ঝমঝম করে বৃষ্টিপাত হতে থাকে। আর সেই জন্য সুধীর কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারে না। আসলে সুধীরের মা কমলা দেবী ছেলেকে কিছুতেই বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে দিতে চায় না। তোকে বৃষ্টি জলে আমি কোনো মতেই ভিজতে দেব না। সেই ছোটবেলায় একবার ভিজতে দিয়েছিলাম বলে তুই টানা 1 মাস জ্বরে ভুগেছিস। সেদিন থেকে আমাকে ডাক্তারবাবু বারণ করে দিয়েছিল, তাই জন্য আমি কোনো রিস্ক নিতে পারবো না। ওফ মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? এখন তো আমি বড় হয়ে গেছি, আর বৃষ্টির জলে ভিজলে আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আর তাছাড়া মা, আমি যদি কাজে না যাই তাহলে এই মাসের মাহিনাও কম পাবো। আমরা না খেয়ে কাটিয়ে দেব, কিন্তু তোর এরকম অবস্থা আমরা কিভাবে দেখতে পারবো? আর তাছাড়া তুই যদি এখন জ্বরে আক্রান্ত হয়ে পড়িস তাহলে তোকে নিয়ে আমরা কোথায় দৌড়াদৌড়ি করব? এই বৃষ্টি দিনে তুই তো জানিস এখন বর্ষাকাল, বাড়িটাও আমাদের ঠিক করা হলো না। জানি না এবার কি হবে। বাড়ির কথা আমার চিন্তা হচ্ছে না, সব থেকে বড় চিন্তা আমার তো তোকে নিয়েই। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে স্বপ্না একটু চমকে ওঠে। বলছি মা, কি হয়েছে? আপনি কেন আপনার ছেলেকে বৃষ্টির জলে ভিজতে দিতে চাইছেন না? আর তাছাড়া আপনার ছেলের জ্বর তো অনেক ছোটবেলায় হয়েছে, ডাক্তার বাবুরা এখন কি কিছু বলেছে? আর আপনার ছেলে তো এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাহলে আশা করি এখন আর অসুবিধা হবে না। তুমি জানো না, ডাক্তার বাবু আমাকে বলেই দিয়েছিল যখনই হোক না কেন, আর আমার ছেলে যতই বড় হয়ে যাক না কেন, ওর মাথায় যেন 1 ফোঁটাও বৃষ্টির জল না পড়ে। ওর মাথায় বৃষ্টির জল পড়লেই ও অসুস্থ হয়ে পড়বে, আর একটানা 1 মাস বিছানা থেকে উঠতে পারবে না। আর বৌমা, আমার ছেলেটা যদি এখন বিছানা থেকে উঠতে না পারে তাহলে আমরা কোথায় যাব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না সুধী, তোমাকে কাজে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো। বৃষ্টি জলে ভিজলে তোমার যদি সত্যিই শরীর খারাপ করে তখন কিন্তু তুমি অনেক কষ্ট পাবে, তাই তুমি বাড়িতেই থাকো, তোমাকে কোথাও যেতে হবে না। বউ এবং মায়ের কথা শুনে সুধীর কোনো কিছুই বলতে পারে না। আর এভাবেই বর্ষাকালে সুধীরের কাজে যেতে খুবই সমস্যা হতো। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর সুধীর কাজে যায় না বলে দোকানের মালিক তাদের বাড়িতে আসে। এই যে সুধীর, কি হয়েছেটা কি তোমার? তুমি তো দেখছি ভালোই সুস্থ আছো, তাও কাজে যাচ্ছ না কেন? আমাকে একা একা সব করতে হচ্ছে। আমি কি তোমাকে এই জন্যই কাজে রেখেছি? মাস গেলেই তুমি তো আমার কাছ থেকে টাকাগুলো গুনে গুনে নিয়ে চলে আসো। এবার দেখো, আমি তোমাকে সত্যিই টাকা কম দেবো। আসলে মালিক, বৃষ্টির জন্য আমি কাজে যেতে পারছি না আর কি। কেন, তুমি কি চিনির ডালা নাকি যে একটুখানি বৃষ্টির জলে পা দিলেই তুমি গলে যাবে? না না, আসলে মা আর আমি দুজন মিলে সুধীরকে কাজে যেতে বারণ করেছি। আসলে সুধীর বৃষ্টির জলে ভিজলে ও অসুস্থ হয়ে পড়বে, আর সেটা আমরা কোনো মতেই চাই না, তাই ওকে কাজে যেতে বারণ করা হয়েছে। ও বাবা, তাহলে যে দেখছি তোমরা সবাই এক। ঠিক আছে সুধীর, তোমাকে আমার দোকানের কাজে যেতে হবে না, আমি আমার দোকানে অন্য কাউকে কাজে রেখে দেবো। তোমার কাছে কতজন যে আমার কাছে কাজ চাইতে আছে তুমি জানো? আমি চললাম, আমার কাছে হাত পাততে না যাওয়া হয় বলে দিলাম। আর যা টাকা বাকি আছে ওটা নিয়ে চলে আসবে। এই বলে দোকানের মালিক সেখান থেকে চলে যায়। দোকানের মালিকের কথা শুনে সুধীর ভীষণ পরিমাণে অবাক হয়, আর তার কাজ চলে যাওয়ায় সে মনে মনে খুবই দুঃখ পায়। আর এর ফলে সুধীর তার মা এবং বউয়ের উপর রাগারাগি করতে থাকে। দেখেছো তো মা, স্বপ্না, এগুলো কি হলো? সবকিছু হয়েছে তোমাদের জন্য। তোমরা যদি এই বৃষ্টির জলে ভিজে ভিজে কাজে যেতে না বলতে তাহলে আমার হাত থেকে কাজটা চলে যেত না। আমি তাহলে আজকেও কাজটা করতাম। শুধু শুধু তোমরা আমাকে বৃষ্টির জলে ভিজতে বারণ করেছো। তুই চিন্তা করিস না খোকা, ঈশ্বর আমাদের ঠিক পথ দেখাবে। এই বর্ষাকালে তোকে কি আমি ইচ্ছা করে বাইরে বেরোতে দিচ্ছি না? অসুবিধা আছে বলেই তো তোকে বাইরে বেরোতে বারণ করছি, তুই চিন্তা করিস না। হ্যাঁ সুধী, তুমি চিন্তা করো না, আমি আর মা দুজনে আছি তো, আমরা যে কোনো ভাবে একটা কাজ খুঁজবো। আর এই বৃষ্টি জলে ভিজে ভিজেই আমরা কাজে যাব, কিন্তু তোমাকে আমরা ভিজতে দেব না। এই বলে স্বপ্নে এবং শাশুড়ি মা দুজনে মিলে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করে। আচ্ছা বৌমা, সুধীর তো কাজে যেতে পারবে না, কারণ এই বর্ষাকালে হুটহাট করে বৃষ্টি চলে আসে। তাই আমি বলছিলাম সুধীর কাজে যেতে পারবে না তাতে কি হয়েছে, আমরা দুই বউ শাশুড়ি তো কাজে যেতে পারবো। আমরা যদি কোনো কাজ করি তাহলে কেমন হয়? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু আমরা যদি এখন লোকের বাড়িতে কাজে যাই তাহলে তো লোকের কাছে আমাদেরকে অনেক কথা শুনতে হবে। কিন্তু আমরা যদি বৃষ্টির দিনে খাবার বিক্রি করি তাহলে কিন্তু অনেকেই আমাদের কাছে খাবার নিতে আসবে। আর আমরা যদি এই বর্ষাকালে বেশ ভালো কিছু খাবার রান্না করে বিক্রি করি তাহলে কিন্তু আমাদের ভালো বিক্রিও হবে।
আমার মতে বলে তুমি এই বৃষ্টির দিনে ডিম বিরিয়ানি রান্না করো, আর এই ডিম বিরিয়ানি হবে আমাদের রোজগারের পথ। আমরা দুই শাশুড়ি বৌমা মিলে এই বর্ষাকালে ডিম বিরিয়ানি বিক্রি করব, তাহলে কেমন হবে বলো তো? কেন মা, আমরা বর্ষাকালে এই বৃষ্টির দিনে পকোড়াও তো বিক্রি করতে পারি। না না, পকোড়া নয়, কারণ পকোড়া তো সবাই বাড়িতে বাড়িতে তৈরি করে খায়। তাই আমি ভাবছি ডিম বিরিয়ানিটাই ঠিক হবে। আর তোমার হাতের ডিম বিরিয়ানি কিন্তু সবাই পছন্দ করে, আর এই বর্ষাকালে গরম গরম ডিম বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগবে। শাশুড়ি মায়ের কথা শুনে স্বপ্না ডিম বিরিয়ানি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। স্বপ্না নিজের কাছে জমানো কিছু টাকা তার শাশুড়ি মাকে দেয়, আর সেই টাকা দিয়েই তারা বউ শাশুড়ি দুজনে ডিম বিরিয়ানি তৈরি করার যাবতীয় মশলাপাতি কিনে নিয়ে আসে। এই দেখ খোকা, আমরা একটা উপায় বের করেই ফেললাম, তোকে আর কাজে যেতে হবে না। বর্ষাকাল শেষ হয়ে গেলে তবেই তুই বাড়ি থেকে বেরোবি, ঠিক আছে? উফ মা, তোমরা না সত্যি ঠিকঠাক ভাবে বর্ষাকালটা আমাকে এনজয় করতে দেবে না দেখতে পাচ্ছি। আমি ভাবলাম এই বৃষ্টির জন্য ভিজে ভিজে কতটা আনন্দ মজা করবো, কিন্তু তোমাদের জন্য আমার সব আনন্দ মাটি হয়ে গেল। কি বলছিস কি? তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন আর ছোট বাচ্চা নোস যে তুই বৃষ্টি জলে ভিজবি। বৃষ্টির জলে আমি তোকে কখনোই ভিজতে দেব না, আর তোকে যাতে বৃষ্টির জলে ভিজে কাজে যেতে না হয় সেই জন্যই তো আমরা উপায় বের করলাম। আমরা বউ শাশুড়ি মিলে আজ থেকে ডিম বিরিয়ানি বিক্রি করব। কিন্তু মা, এই বর্ষাকালে তোমাদের কাছে ডিম বিরিয়ানি কে কিনতে আসবে? আমার তো মনে হয় না তোমাদের হাতে ডিম বিরিয়ানি কেউ খাবে বলে। সুধীর, তুমি উল্টোপাল্টা কথা কেন বলছো? আমরা কত আশা নিয়ে এই কাজটা করব বলে ঠিক করলাম, আর তুমি এরকম ভাবে আমাদের মন ভেঙে দিচ্ছ। দেখো, আমাদেরকে সাহায্য করতে পারবে না সেটা না হয় মানলাম, কিন্তু এরকম ভাবে আমাদের আশা ভেঙে দিও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুর কাছ থেকে একটা ঠেলা গাড়ি জোগাড় করে দিতে পারি। সুধীরের মুখে এই কথা শুনে তার মা এবং বউ দুজনেই খুবই খুশি হয়। কি সত্যি সত্যি তুই আমাদের সাহায্য করবি? আমাদের জন্য ঠেলা গাড়ির ব্যবস্থা করবি? যাক বাবা, ঠেলা গাড়ি পেয়ে গেলে এই কাজটা করতে তাহলে আরো সুবিধা হবে। আমরা তো ঠেলা গাড়ির কথা ভেবেছিলাম জানিস তো, কিন্তু সেটা কিনতে গেলেও তো অনেক টাকা লাগবে, তাই আমরা বেশি ভাবনা চিন্তা করতে পারলাম না। হ্যাঁ সুধীর, মা একদম ঠিকই বলেছে। যাক, তুমি যদি আমাদের এতটুকু সাহায্য করতে পারো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। আমরা ঠেলা গাড়ি নিয়ে ডিম বিরিয়ানি বিক্রি করব, আর অনেক দূরে দূরে যেতে পারবো, যতই বৃষ্টি হোক না কেন। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সকাল থেকেই স্বপ্না এবং কমলা দেবী ডিম বিরিয়ানি বিক্রি করতে যাওয়ার জন্য সবকিছুর আয়োজন করতে থাকে। আর অন্যদিকে সকাল থেকে বৃষ্টিপাত হতে থাকে, তাই সুধীর তাড়াতাড়ি তার বন্ধুর বাড়ি থেকে একটা ঠেলা গাড়ি জোগাড় করে নিয়ে আসে। আর এই দেখে সুধীরের মা এবং বউ দুজনেই খুবই খুশি হয়। সেই ঠেলা গাড়িতেই স্বপ্না এবং তার শাশুড়ি মা সমস্ত জিনিসপত্র রেখে দেয়। আচ্ছা মা, তোমাকে যেতে হবে তার তো কোনো মানে নেই, আমি গেলেও তো হবে। তোকে আমরা কাজে পাঠাবো না বলে আমরা বউ শাশুড়ি নিজেরাই এই ব্যবসা শুরু করলাম, আর তুই এখন বলছিস তুই কাজে যাবি? চুপ করে বাড়িতে থাক, কখন যে ঝমঝম করে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। বৃষ্টি চলে এলে আমরা কোথাও দাঁড়িয়ে পড়বো, আর তুই বাড়িতেই থাকবি। এই শুনে সুধীর বাড়ির মধ্যে ঢুকে যায়, আর স্বপ্নে এবং তার শাশুড়ি মা ঠেলা গাড়ি নিয়ে যখন বাড়ি থেকে বেরোবে তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। কিন্তু তারা তবুও বাড়িতে না দাঁড়িয়েই ঠেলা গাড়ি নিয়ে ডিম বিরিয়ানি বিক্রি করতে বেরিয়ে পড়ে। বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি। গরম গরম ডিম বিরিয়ানি খেতে দারুণ সুস্বাদু। এই বর্ষাকালে বৃষ্টির দিনে বাড়িতে বসে গরম গরম বিরিয়ানি খান, খুব ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আমাদের হাতে স্পেশাল ডিম বিরিয়ানি নিয়ে যান। এভাবেই কমলা দেবী জোরে জোরে চিৎকার করে ডিম বিরিয়ানি বিক্রি করার চেষ্টা করে। আর তখন তাদের আশেপাশের পাড়া প্রতিবেশীর বাড়ি থেকে সকলেই উকি ঝুঁকি দিয়ে দেখতে শুরু করে, কিন্তু বৃষ্টির জন্য কেউই বাড়ি থেকে বাইরে বেরোতে পারে না। কি গো, শুনছো? আজকে ভাবছি রান্না করব না, ডিম বিরিয়ানি কিনে নি। ওই তো কাকিমা আছে, আমি ভাবছি একবার কাকিমার হাতে ডিম বিরিয়ানি খেয়ে দেখাই যাক না ওরা কেমন ডিম বিরিয়ানি রান্না করে। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে নাও। এভাবেই প্রতিবেশীরা কিছুজন ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে আসে, আর স্বপ্ন এবং তার শাশুড়ি মা তাদের হাতে সুস্বাদু ডিম বিরিয়ানি তুলে দেয়। আর তাদের হাতে ডিম বিরিয়ানি খেয়ে পরের দিন সকলেই খুবই প্রশংসা করতে থাকে। কাকিমা, আপনাদের হাতে ডিম বিরিয়ানি খুবই সুস্বাদু ছিল, কিন্তু কাকিমা এই বিরিয়ানিটা কে বানিয়েছে, আপনি নাকি আপনার বৌমা? আরে না না, আমি বানাইনি। এই ডিম বিরিয়ানি আমার বৌমাই বানিয়েছে, আর আমি শুধু টুকটাক হাতে হাতে সাহায্য করি। তাছাড়া কি জানো তো, আমার বৌমা একা কোথাও বেরোয় না, তাই আমাকে সাথে নিয়ে বেরিয়েছে। ভাবলাম দুই বউ শাশুড়ি মিলে একসঙ্গে ব্যবসা করব।
খুব ভালো করেছেন। এই বৃষ্টির দিনে আমার রান্না বান্না করতে একদম ইচ্ছা করে না। এই বৃষ্টি দেখতে আর বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমার সময় চলে যায়। আপনারা কিন্তু প্রত্যেকদিন এদিকে আসবেন। আমি আপনাদের কাছ থেকে প্রত্যেকদিন ডিম বিরিয়ানি কিনবো, কেমন? এই শুনে স্বপ্ন এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। এভাবেই স্বপ্ন এবং তার শাশুড়ি মা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ডিম বিরিয়ানি বিক্রি করতে থাকে। আর তাদের হাতে তৈরি ডিম বিরিয়ানি সকলেই খুবই পছন্দ করে। আর এভাবেই ধীরে ধীরে বউ শাশুড়ির ডিম বিরিয়ানি খুবই বিখ্যাত হয়ে যায়। ডিম বিরিয়ানি বিক্রি করেই বউ শাশুড়ি খুব ভালো মতো বর্ষাকাল কাটিয়ে দেয়। টাকা পয়সা নিয়েও তাদেরকে এখন কোনো চিন্তা ভাবনা করতে হয় না। পরবর্তীকালে তারা বউ শাশুড়ি তাদের ডিম বিরিয়ানির ব্যবসা আরো বাড়িয়ে নিয়ে যায়। আর এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে। রিমিতা এবং মৌমিতা দুই বোন ছিল। তাদের দুজনের একই বাড়িতে বিয়ে হয়েছিল। রিমিতা যেখানে একজন হাউসওয়াইফ ছিল, অপরদিকে মৌমিতা চাকুরিজীবী ছিল। বিয়ের আগে দুই বোনের মধ্যে খুবই মিল থাকলেও বিয়ের পর সবকিছু পরিবর্তিত হয়ে যায়। মৌমিতা যেহেতু চাকরি করত, তাই সে ঘরের কোনো কাজকর্ম করত না। তাই রিমিতা বাড়ির সমস্ত কাজকর্ম একাই করত। একদিন রিমিতা যখন ঘর মুছতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় মৌমিতা বাইরে থেকে এসে নোংরা জুতো পরে ঘরের মধ্যে ঢুকে যায়। এই দেখে তার দিদি রিমিতা বলে, আরে বোন, তুই জুতো পরে ঘরের মধ্যে চলে এলি? আমি এইমাত্র ঘর মুছলাম, দেখ পুরো ফ্লোরটা নোংরা হয়ে গেল। আমাকে আবার ঘর মুছতে হবে। তাতে কি হবে দিদি? আর একবার ঘর মুছলে কি হবে? সারাদিন তো তুই এমনিতেও বাড়িতেই থাকিস, কোনো কাজকর্ম থাকে না। তাই আমার কারণে কোনো একটা কাজ করার সুযোগ পাবি, এটাই অনেক। আমি সারাদিন কোনো কাজ করি না এটা তোকে কে বললো? একদিন বাড়িতে থেকে দেখিস আমি কি কি করি। জুতোটা তুই বাইরে খুলে রেখে তো আসতেই পারতিস। আমরা তো সবাই জুতো বাইরে খুলে ঘরে আসি। আমি যে জুতোটা পরে আছি একবার তাকিয়ে দেখ তো। এই জুতোটার দাম কত জানিস? 3000 টাকা দিয়ে আমি এই ব্র্যান্ডের জুতোটা কিনেছি। এটা বাইরে ফেলে রাখার জন্য নয়। তোর কাছে হয়তো এটা সস্তার জুতো মনে হতেই পারে। তোকে শুধু এখন হল রুমটা দ্বিতীয়বার মুছতে হবে তা নয়, এখন তোকে পুরো বাড়িটাই আবার মুছতে হবে, কারণ আমি জুতা পরে এখন আমার রুম পর্যন্ত যাব। এই বলে মৌমিতা জুতা পরেই সিঁড়ি দিয়ে উঠে তার রুমে চলে যায়। এর ফলে সারা বাড়ি আবার নোংরা হয়ে যায়। রিমিতা নিরুপায় হয়ে মন খারাপ করে সারা বাড়ি আবার মুছতে শুরু করে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন স্যালারি পাওয়ার পর মৌমিতা তার নিজের জন্য অনেক দামি দামি শাড়ি এবং জুতা কিনে নিয়ে আসে। সেই শাড়িগুলো সে নিজের ঘরে নিয়ে গিয়ে ট্রায়াল করতে থাকে। ওয়াও, শাড়িগুলো কি সুন্দর! আমি কখনো ভাবিনি আমি নিজে এত টাকা ইনকাম করে এত দামি দামি শাড়ি কিনতে পারবো। শাড়িগুলো পরে আমাকে খুব সুন্দর লাগছে। আমাকে দেখে আমার গরিব দিদির খুব হিংসা হবে। এই বলে মৌমিতা তার নতুন শাড়িগুলো আলমারিতে গুছিয়ে রাখতে গিয়ে দেখে তার আলমারিতে অনেক পুরানো শাড়ি আছে। পুরানো শাড়িগুলো দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে তার কিছু পুরানো শাড়ি এবং কয়েকটা জুতা নিয়ে তার দিদির ঘরে আসে। দিদি, এই দেখ আমি তোর জন্য কি এনেছি। এখানে আমার কিছু পুরানো শাড়ি আর জুতা আছে। আসলে আমি নিজের জন্য অনেক দামি দামি শাড়ি আর জুতা কিনেছি, তবে এই পুরানো শাড়িগুলোর দাম যথেষ্ট বেশি। এগুলো পরার মতো সময় আমি আর পাবো না, তাই এগুলো আমি তোকে দিতে এলাম। আমাকে দিতে এলি কেন বোন? আমার তো এই শাড়িগুলো লাগবে না। আমার কাছে যা শাড়ি আছে তাই অনেক, তুই এগুলো নিয়ে যা। তোর কাছে ভালো শাড়ি থাকলে তুই কি আর এরকম ছেঁড়া ফাটা তাপ্পি লাগানো শাড়ি পরতিস? আমি জানি আমার জামাইবাবুর ইনকাম খুবই কম। সেই টাকা দিয়ে সংসার চালানোর পর তোর ইচ্ছা পূরণ করার মতো কোনো টাকাই জামাইবাবুর কাছে থাকে না। আর আমি তো তোর নিজের বোন হই, তাই তোকে একটু হেল্প করতে এলাম। না রে বোন, আমি এই শাড়িগুলো নিতে পারবো না। এই শাড়িগুলো নিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো পরলে তোর জামাইবাবু দেখলে খুব কষ্ট পাবে। তুই এগুলো নিয়ে যা। রিমিতার কথা শুনে তার বোন খুবই রেগে যায়। সে রাগে গজগজ করতে করতে শাড়ি এবং জুতাগুলো নিয়ে নিজের ঘরে চলে যায়। যারা গরিব হয়, যাদের কাছে টাকা থাকে না, তারাই বেশি অহংকারী হয়। আমার দিদিটাও হয়েছে সেই রকম। আমাকে অহংকার দেখানো, কি ভাবছে কি ও নিজেকে? অহংকার কাকে বলে এবার আমি ওকে দেখাবো। এভাবেই মৌমিতা তার দিদিকে অপমান করার সুযোগ খুঁজতে থাকে। একদিন মৌমিতা অফিস থেকে বাড়ি ফিরলে মৌমিতা তার বোন এবং শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে দেয়। খাবার খেতে গিয়ে মৌমিতার মুখে কয়েকটা ছোট ছোট কাকড় পড়ে।
সে ভীষণ পরিমাণে রেগে যায়। ইস, আরেকটু হলে আমার সব দাঁত ভেঙে যেত। দিদি, খাবারে এসব কি? খাবারে এতগুলো কাকড় পাথর কোথা থেকে এলো? সারাদিন বাড়িতে থেকে কিচ্ছু কাজ থাকে না তোর? রান্না করার আগে চাল ডালে পাথর কাকড় আছে কিনা সেটা দেখারও সময় পাস না? আমি তো চাল ডাল রান্না করার আগে ভালো করে পরিষ্কার করি, কিন্তু এতগুলো কাকড় কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না রে বোন। কিন্তু আমি ভালো করেই বুঝতে পারছি, তুই আমাকে মারার প্ল্যান করেছিলি তাই না? যাতে এই কাকড়গুলো আমি খাবারের সঙ্গে খেয়ে ফেলি আর আমার পেটে বড় কোনো ধরনের রোগ হয়। আমি এত সুখে আছি তুই দেখতে পাচ্ছিস না তাই না? এ তুই কি বলছিস মমিতা? আমি তোকে মারার প্ল্যান কেন করতে যাব? ও, তাহলে তুমি আমাকে মারার প্ল্যান করেছিলে তাই তো? ভুল করে হয়তো আমাদের দুজনের প্লেটটা এক্সচেঞ্জ হয়ে গেছে। তুমি কি চাইছো, আমি মরে যাওয়ার পর তুমি বড় বৌমা হিসেবে এই বাড়িতে রাজত্ব করবে? আমার ছোট বৌমা চাকরি করে বলে তোমার খুব হিংসা তাই না? মা, আপনি এসব কি বলছেন? বিশ্বাস করুন, আমার এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। রিমিতার কথা তার শাশুড়ি মা কিছুতেই বিশ্বাস করে না। সে রিমিতাকে উল্টোপাল্টা কথা শোনাতেই থাকে। এই দেখে মৌমিতা মনে মনে খুবই আনন্দ পায়। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম, শাশুড়ি মা যাতে আমাকে সাপোর্ট করে। আমার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। বাইরে থেকে কাকড় পাথর নিয়ে এসে খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছি আর দিদির ঘাড়ে দোষ চাপিয়ে দিলাম। যাও, এই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দাও আর আমাদের জন্য আবার রান্না করে নিয়ে এসো। আমার ছোট বৌমা সারাদিন চাকরি করে বাড়ি ফিরলো আর তাকে সময় মতো তুমি খেতে দিতে পারছো না। মা ছাড়ুন, এর হাতের খাবার খাওয়ার আমার আর কোনো ইচ্ছা নেই। আমি এখনই আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার অর্ডার করছি। দুজনে মিলে মজা করে খাবো, শুধু দুজনেই খাবো। আর আপনার বড় বৌমা কি খাবে সেটা ও বুঝে নেবে। মৌমিতা এই বলে দামি দামি খাবার অর্ডার করে। সে এবং তার শাশুড়ি মা দুজনে মিলে মজা করে খাবারগুলো খায়। বাড়িতে রান্না করা খাবারের মধ্যে অনেক বেশি পরিমাণে কাকড় এবং পাথর মেশানো থাকায় রিমিতা সেই খাবার খেতে পারে না। তাই সে জল খেয়ে ঘুমাতে চলে যায়। রিমিতা মনে মনে খুবই কষ্ট পায়, তাই সে তার মনের দুঃখ তার বর আকাশের সঙ্গে শেয়ার করে। জানো আকাশ, আমার কপালটা খুবই খারাপ। আমি বাড়ির বড় মেয়ে ছিলাম, পড়াশোনাতে আমি খুবই ভালো ছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমার বাবা মা আমাকে আর কলেজে ভর্তি করতে পারেনি। সংসারে অনেক অভাব ছিল, তাই তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেয়। আর আমার বিয়ের পর আমার বোনকে আমার বাবা মা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করিয়েছে। আমি যদি আরো পড়াশোনা করতে পারতাম তাহলে আজকে আমিও হয়তো আমার বোনের মতো চাকরি করতাম। তুমি পড়াশোনা করতে চাও? চাইলে তো তুমি এখনো পড়াশোনা করতে পারো। শিক্ষার কোনো বয়স হয় না। বাড়িতে আবার অনেক বই আছে, তুমি যখনই সময় পাবে তখনই বইগুলো পড়বে, কেমন? কিন্তু ওই বইগুলো পড়ে আমি কি করব আকাশ? আমি তো কলেজে ভর্তি হতে চাই। এখন তোমাকে কলেজে ভর্তি করার মতো বা তোমাকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য আমার নেই রিমিতা। আর তাছাড়া সংসারের দায়িত্ব তো সব তোমার ওপর। তুমি বরং বাড়িতেই বইগুলো পড়ো, তারপর কি করা যায় আমি দেখছি। রিমিতা সেদিন থেকে প্রত্যেকদিন রাত্রিবেলা করে আকাশের পুরানো বইগুলো নিয়ে পড়াশোনা করা শুরু করে। রিমিতা পড়াশোনায় ভীষণ ভালো ছিল, তার স্মৃতিশক্তি খুবই প্রখর ছিল। সে কোনো জিনিস একবার পড়লেই সেটা তার মস্তিষ্কে খোদাই হয়ে যেত। রিমিতা যখন যেই বই সামনে পেত সেটাই পড়ে ফেলত। বিভিন্ন রকমের চাকরির বই, খবরের কাগজ ইত্যাদি সে প্রতিনিয়ত পড়তে থাকে। এরকম ভাবে 1 বছর কেটে যায়। একদিন মৌমিতা তার স্বামী বিজয়কে বলে, বিজয়, 2 দিন পর আমাদের অ্যানিভার্সারি আসছে। এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আমাদের অ্যানিভার্সারিটা আমি এবার খুবই ধুমধাম করে সেলিব্রেট করতে চাই। আমি একটা বড় ব্যাংকুয়েট হল বুক করব, সবাইকে ইনভাইট করব। এসব করে কি লাভ হবে মৌমিতা? তুমি তো জানো আমরা দুজন মিলে কত কষ্ট করে টাকা ইনকাম করি, আর কয়েক ঘন্টা এনজয়মেন্টের জন্য তুমি শুধু শুধু টাকাগুলো নষ্ট করে দেবে। আরে টাকা ইনকাম করি, টাকা নষ্ট করব, আবার তো টাকা চলে আসবে। আর তাছাড়া তুমি আর আমি দুজনে এত ভালো চাকরি করি, আমরা এত টাকা ইনকাম করি, সবাইকে দেখাতে হবে না আমরা কত বড় লোক। আর বিশেষ করে আমার এই গরিব দিদিকে দেখাতে হবে। আমরা নিজেদের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের বর্তমানকে কেন খারাপ করব? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। মৌমিতা এবং বিজয় তাদের সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য একটা খুবই বড় ব্যাংকুয়েট হল বুক করে। তাদের অ্যানিভার্সারির পার্টিতে তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিমন্ত্রণ করেছিল। রিমিতা এবং আকাশও সেদিন পার্টিতে উপস্থিত ছিল। ওই দেখো বিজয়, তোমার গরিব দাদা আর আমার গরিব দিদি চলে এসেছে। চলো, আজকে ওকে অপমান করার ভালো একটা সুযোগ পাবো।
এই বলে মৌমিতা তার দিদির কাছে যায়। হ্যাপি অ্যানিভার্সারি বোন, সারা জীবন তোরা সুখে থাক এটাই প্রার্থনা করি। এই নে আমার তরফ থেকে তোর জন্য একটা ছোট্ট উপহার। ওরে বাবা, তুই আবার গিফট এনেছিস? আমি তো ভেবেছিলাম তোরা ফ্রিতে খেতে চলে আসবি। যাই হোক, নিশ্চয়ই সস্তার কোনো জিনিস তুলে নিয়ে চলে এসেছিস। কিছু বলার আগে আগে প্যাকেটের মধ্যে কি আছে একবার দেখ, তারপর গিফটটা পছন্দ না হলে আমাকে বলবি। মৌমিতা গিফটের বাক্সটা খুলে দেখে তাতে একটা খুবই দামি ব্র্যান্ডেড ওয়েস্টার্ন ড্রেস আছে। এই দেখে মৌমিতা অবাক হয়ে যায়। দিদি, এটা তো খুবই দামি ড্রেস। এটা আমি বিজয়কে কিনে দিতে বলেছিলাম, কিন্তু দাম বেশি বলে বিজয় আমাকে কিনে দেয়নি। তুই এত দামি ড্রেস কিভাবে কিনলি? তুই কোনো দোকান থেকে ডাকাতি করে ড্রেসটা নিয়ে এলি নাকি? না রে বোন, এটা তো আমি নিজের টাকা দিয়ে কিনেছি। ও, আমি তো তোকে বলতেই ভুলে গেছি, তুই যে কোম্পানিতে চাকরি করিস ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছি। এখন থেকে আমি ওই কোম্পানির ম্যানেজার, আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার কথা শুনে মৌমিতা এবং বিজয় দুজনেই অবাক হয়ে যায়। কি বলছিসটা কি? আমি জানি তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। এটা কখনোই সম্ভব নয়। ওকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে তুই অত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার কখনোই হতে পারবি না। আমার মতো ডিগ্রি তোর কাছে নেই। চাকরি পেতে হলে ডিগ্রি দরকার। তুই আমাকে মুরগি বানানোর চেষ্টা করিস না। ঠিক সেই সময় সেখানে তাদের কোম্পানির বস মিস্টার দ্বিজেন্দ্র বাবু আসে। হ্যালো রিমিতা, হ্যাপি অ্যানিভার্সারি। খুব ভালো থেকো। আমি তো ভাবলাম আমাদের কোম্পানির নতুন ম্যানেজারের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব, কিন্তু পার্টিতে তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমি খুবই খুশি হলাম। মিসেস রিমিতা, এটা হলো তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিসেস মৌমিতা। হ্যাঁ স্যার, আমি মৌমিতাকে ভালো করেই চিনি। মৌমিতা আমার নিজের বোন হয়। ও আচ্ছা, তাই? তোমাদের দুজনকে দেখে মনে হয় না তোমরা নিজের বোন। আচ্ছা মৌমিতা, তোমাকে কিছু বলার ছিল। তুমি একটু আগে রিমিতাকে বলছিলে না চাকরি করার জন্য ডিগ্রি দরকার। আসলে এই কথাটা পুরোপুরি ভুল বলেছো। চাকরি করার জন্য ডিগ্রি নয়, চাকরি করার জন্য ট্যালেন্ট দরকার হয়। যে ট্যালেন্ট তোমার দিদির মধ্যে ভরপুর আছে। উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে যে এত ট্যালেন্টেড আর এত জ্ঞানী হতে পারে সেটা আমি তোমার দিদিকে না দেখলে জানতেই পারতাম না। দ্বিজেন্দ্র বাবুর কথা শুনে মৌমিতার মাথা লজ্জায় নিচু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার সমস্ত অহংকার ধুলোয় মিশে যায়। সে মনে মনে তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে দিদি, আমি তোকে অনেক অপমান করেছি। আমি তো তোর ছোট বোন হই, বল আমাকে ক্ষমা করে দে। এরকম বলিস না বোন, আমি তোকে আগে যতটা ভালোবাসতাম এখনো ততটাই ভালোবাসি। তবে হ্যাঁ, আমি তোকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে বারে বারে অপমান করে তুই আমাকে প্রতিটা মুহূর্তে উৎসাহিত করেছিস। তুই যদি আমার সঙ্গে ওরকম ব্যবহার না করতিস তাহলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। মৌমিতার মাথা লজ্জায় নত হয়ে যায়। সেদিনের পর থেকে মৌমিতা এবং রিমিতা দুই বোনের মধ্যে সমস্ত ভেদাভেদ দূর হয়ে যায়। তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।